পড়ছিলাম দিশেহারা, কলমে সানা শেখ। পর্ব সংখ্যা 22। পেরিয়ে গেছে কয়েকদিন। শ্রবণ এখন সুস্থ, তবে জ্বরের ধকল কাটিয়ে উঠতে পারেনি এখনো সেভাবে। সোহা দুপুরে রান্না শেষ করে গোসল করে বের হয় ওয়াশরুম থেকে। শ্রবণ গোসল সেরে শুয়ে আছে, মুখের উপর বালিশ চেপে ধরে। ঘুমিয়ে গেছে বোধহয়, গতরাতে ঘুমায়নি ঠিকমতো। টুকটাক শব্দে মুখের উপর থেকে বালিশ ছড়ায় শ্রবণ। চোখ মেলে তাকাতেই লাইটের আলো এসে চোখে লাগে। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয়। কয়েকবার চোখ ঝাপটা দিয়ে আবার তাকায়। বিড়বিড় করে সোহাকে গালি দেয় লাইট অন করার কারণে। ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখে সোহা চুল ব্রাশ করছে। গায়ে ওড়না নেই, ওড়নাটা পাশেই টুলের উপর রেখে দিয়েছে। চুলগুলো দুই হাত দিয়ে দুই পাশে নামানো রয়েছে। ফর্সা পিঠ আর ঘাড় উন্মুক্ত হয়ে আছে। শ্রবণের দৃষ্টি স্থির সোহার পিঠ আর ঘাড়ে। জামার ফিতাটা নড়ছে সোহার নড়াচড়ায়। ফর্সা পিঠ আর ঘাড় শ্রবণের কাছে আকর্ষণীয় লাগছে। লাল জামা পরনে সোহাকেও দারুণ লাগছে। রহস্যময় এক হাসি এসে শোয়া থেকে উঠে বসে শ্রবণ। বিছানা ছেড়ে নেমে ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় সোহার পেছনে। সোহা চুল ব্রাশ করে এতটাই মগ্ন যে শ্রবণ ওর পেছনে এসে দাঁড়িয়েছে সেদিকে খেয়াল নেই। শ্রবণ হাত তুলে সোহার নরম ফর্সা আকর্ষণীয় পিঠে হাত ছোঁয়ায়। ভয় পেয়ে চমকে ওঠে সোহা। আয়নার দিকে তাকিয়ে শ্রবণকে দেখে চিৎকার করে ওঠে। উল্টো ঘুরে ড্রেসিং টেবিলের সঙ্গে ঠেকে গেছে। চরম বিরক্তিতে শ্রবণের কপালে ভাঁজ পড়েছে কয়েকটা। এই মেয়ে চিৎকার করে ওর কান আর মাথার 12টা বাজানো ছাড়া আর কোনো কাজ কি নেই? ধমক দিয়ে বলে, চিৎকার করছিস কেন এভাবে? দেব গলাটা চেপে। সোহা ভয়ে ভয়ে শ্রবণের দিক থেকে দৃষ্টি সরিয়ে বিছানার দিকে তাকায়। বিছানায় শ্রবণকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। শ্রবণকে হঠাৎ নিজের পেছনে দেখে ভয় পেয়ে গিয়েছিল। ও তো ভেবেছিল শ্রবণ ঘুমিয়ে গেছে আর শ্রবণের রূপ ধারণ করে জিন ভূত এসেছে। কথা বলছিস না কেন? তো তুমি ঘুমাওনি? না। না শব্দটা উচ্চারণ করে সোহাকে টেনে উল্টো করে দাঁড় করায় নিজের সামনে। পুনরায় দৃষ্টি স্থির করে ফর্সা পিঠ আর ঘাড়ে। সোহা আয়নার দিকে তাকিয়ে শ্রবণের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে। শ্রবণের দৃষ্টি পরিবর্তন হয়ে যাচ্ছে ভালোভাবেই বুঝতে পারছে সোহা। এই শ্রবণকে সোহা দেখেনি এর আগে। শ্রবণ আবার হাত ছোঁয়ায় সোহার ঘাড়ে। সোহা কেঁপে ওঠে, পুরো শরীর শিরশির করছে। গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। দ্রুত সরে যেতে চায় শ্রবণের সামনে থেকে। শ্রবণ টেনে ধরে সোহার কোমর, জড়িয়ে ধরে এক হাতে। সোহার পিঠ ঠেকে গেছে শ্রবণের বুকের সঙ্গে। সোহার হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক। অচেনা অনুভূতিতে থরথর করে কাঁপতে শুরু করেছে সারা অঙ্গ। শ্রবণ হাত তুলে সোহার নরম মসৃণ গালে হাতের উল্টো পিঠ ছোঁয়ায়। হাত গালের উপর থেকে যখন নিচের দিকে নেমে আসে, সোহা তখন বারংবার কেঁপে কেঁপে ওঠে। দ্রুত চেষ্টা করে নিজের কোমর থেকে শ্রবণের হাত সরিয়ে দেওয়ার। শ্রবণ আরও শক্ত করে চেপে ধরে, মুখ নামায় ঘাড়ে। সোহা কম্পিত স্বরে বলে, কি করছো? ছাড়ো আমাকে। হুশ, ডোন্ট সাউন্ড। তুমি নিজের মধ্যে নেই, ছাড়ো আমাকে। আমি নিজের মধ্যেই আছি, তুই চুপ থাক। ছাড়ো আমাকে। শ্রবণ ফট করে সোহাকে নিজের দিকে ফেরায়। সোহার চোখ মুখ অন্যরকম, কিন্তু শ্রবণের কাছে দারুণ লাগছে। গোলাপি উষ্ঠজোড়া তীর তীর করে কাঁপছে, ঘন ঘন চোখের পলক ফেলছে। শ্রবণ সোহার বাহু ছেড়ে চুল পেছনে ঠেলে দিয়ে চুলের ভাঁজে হাত গুলিয়ে দেয়। সোহা পিছিয়ে যেতে চাইলে শ্রবণ ফট করে ওকে আরও ভালোভাবে আঁকড়ে ধরে, অধৈর্যরা চেপে ধরে নিজের অধর দিয়ে। কয়েক সেকেন্ডের জন্য সোহার নড়াচড়া বন্ধ হয়ে যায়। স্থির হয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। মুহূর্তটা সোহার ছটফটানি বেড়ে যায়। শ্রবণের দুই হাত ঠেলে সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করে। দীর্ঘ চুম্বনের পর ছেড়ে দেয় সোহাকে। চরম বিরক্তি নিয়ে দাঁতে দাঁত পিষে বলে, কি হয়েছে? এমন করছিস কেন? চুপচাপ থাকতে পারিস না? ছাড়ো আমাকে। ছেড়ে দেওয়াই উচিত। তোর ঠোঁটের স্বাদ খুব বিশ্রী, লাইক পার্টের বিচি। ছি, জঘন্য টেস্ট। এতক্ষণ ধরে ঠোঁট জোড়ার ওপর অত্যাচার করে এখন বলছে ছি, জঘন্য টেস্ট। বদলোক একটা। সোহা টলমলে চোখ জোড়া নামিয়ে নিয়ে জড়ানো গলায় বলে, ছাড়ো আমাকে। কোনো ছাড়াছাড়ি নেই বলেই আবার চেপে ধরে ওষ্ঠজোড়া। সোহার ছটফটানি এবার আগের চেয়েও বেশি। শ্রবণ ছেড়ে দিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ডিস্টার্ব। এক দুপুরে দ্বিতীয়বারের মতো গোসল করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। বিছানার দিকে দৃষ্টি যেতেই দেখে শ্রবণ বিভোর হয়ে ঘুমিয়ে গেছে। লাইটের আলো যেন এখন ওর চোখে লাগছে না। সোহা এখনো একটা ঘোরের মধ্যে রয়েছে। কি হলো এখনো সেটাই ভেবে চলেছে। আচমকা কোনো ভূত ভর করেছিল এই বড় ভূতের মাথায়।
দূরে থাক করে আজকে নিজেই যত দূরত্ব ছিল সব ঘুচিয়ে দিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই নজরে আসে শ্রবণের দেওয়া চিহ্নগুলো। চোখ নামিয়ে নেয় আয়নার দিক থেকে, নিজের দিকে নিজেই তাকাতে পারছে না। ঘাড়ে রীতিমতো জ্বলছে এখনো। শয়তান রাক্ষস একটা। বিড়বিড় করে বকা দিয়ে বেলকনিতে চলে যায়। খিদে পেয়েছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। চেয়ারে বসে তাকিয়ে থাকে দূর আকাশের দিকে। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 4টার ঘরে এসে ঠেকেছে। নিজের ফোনের রিংটনের শব্দে ঘুম ভাঙে শ্রবণের। চোখ বন্ধ রেখেই বিছানা হাতে ফোন হাতে নেয়। ঘুম জড়ানো চোখে স্ক্রিনে তাকিয়ে দেখে হাসান কল করেছে। রিসিভ করে কানে ধরে বলে, বল কোথায় তুই? ঘুমিয়েছিলি নাকি? হ্যাঁ। এই বেলায় তোর আবার কিসের ঘুম? শরীর খারাপ লাগছে নাকি আবার? না, দুপুরে ঘুমিয়েছিলাম। কিছু বলবি? বাইরে আসবি না? হ্যাঁ। আয় তাহলে, ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, রাখছি তাহলে। শ্রবণ ফোন পাশে রেখে নিশ্চুপ হয়ে শুয়ে থাকে। ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না। আরও কিছুক্ষণ ঘুমাতে পারলে ভালো লাগতো। আলসেমি ছেড়ে শোয়া থেকে উঠে বসে। চুলগুলো পেছনের দিকে ঠেলে দিতে দিতে গলা ছেড়ে সোহাকে ডাকে। শ্রবণের ডাক শুনে দ্রুত বেলকনি থেকে রুমে ফিরে আসে সোহা। শ্রবণের সামনে দাঁড়ায় মাথা নিচু করে। শ্রবণ সোহার দিকে তাকায়, চোখ তুলে। আগাগোড়া পরখ করে বলে, কফি নিয়ে আয়। সোহা দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। শ্রবণের সামনে থাকতে অস্বস্তি হচ্ছে। কফি বানিয়ে নিয়ে রুমে এসে দেখে শ্রবণ রুমে নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে দরজা বন্ধ। কফির মগ বেডসাইড টেবিলের উপর রেখে বিছানা ঠিকঠাক করে রাখে। সোজা হয়ে দাঁড়াতেই ওয়াশরুম থেকে ভেসে আসে শ্রবণের গলার স্বর, সোহা টাওয়েল দে। সোহা ওয়াশরুমের দিকে তাকিয়ে বেলকনির দিকে এগিয়ে যায়। গোসল করতে গেছে, অথচ টাওয়েল নেয়নি। টাওয়েল নিয়ে ওয়াশরুমের দরজায় নক করে। শ্রবণ দরজা খুলে সোহার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, টাওয়েল ওয়াশরুমে না রেখে কোথায় রেখেছিলে? বেলকনিতে শুকিয়ে দিয়েছিলাম। ঠাস করে সোহার মুখের উপর দরজা লাগিয়ে দেয়। শব্দে কেঁপে ওঠে সোহা। বিড়বিড় করে বকা দিতে দিতে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। শ্রবণ রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। দরজার দিকে এগিয়ে যেতে যেতে সোহায় পিছু রেখে বলে, কোথায় যাচ্ছেন? খাবেন না? শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকায়। শান্ত স্বরে বলে, বাইরে খাবো। আমি যে রান্না করলাম, নিজে গিলে শেষ কর। সন্ধ্যা হয়ে আসছে তো আমার কি? আমি কি সূর্যকে ধরে বসে থাকবো যেন অস্ত না যায়? সন্ধ্যার পর একা একা ভয় লাগে আমার। ভয় তো আমার হয় এই ফ্ল্যাটে জিনভূতগুলোর জন্য। তোর মতো এক ডাইনির সঙ্গে একই ফ্ল্যাটে ওরা কিভাবে থাকবে বলা তো যায় না। যদি ধরে খেয়ে ফেলিস। শ্রবণের কথা শুনে সোহার ভয় আরও বেড়ে গেছে। মুখের রং ফ্যাকাশে। অনুরোধের সুরে বলে, প্লিজ তুমি এখন বাইরে যেও না। কে শোনে কার কথা? সোহার আর কোনো কথা না শুনে ধূপধাপ পা ফেলে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। পেছন থেকে সোহা কয়েকবার ডাকে, তবে শ্রবণ কানে নেয় না। ভয়ে সোহা গলা এখনই শুকিয়ে যাচ্ছে। খিদের চোটে পেটে গুড়গুড় করছে। নিজে থাকবি না ভালো কথা, ভয় দেখিয়ে কেন চলে যাবি? বেচারি সোহা।